উপন্যাস আমি পদ্মজা, পর্ব 25। চন্দ্র তারাহীন স্নান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখে এসে একটা পাতা মাটিতে পড়ল, সাথে সাথে সে ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারল, নিজের ভয় পাওয়া দেখে নিজের ওপর খুব বিরক্ত হয়। 2 পা এগিয়ে এসে অন্দরমহলের পেছনে তাকায়। আধো অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং অগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোজবাজের মতো নাই হয়ে গেল। পদ্মচার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে ঘাপলা আছে, ভাবতেই ইচ্ছা করে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সবকিছু ভাবতে পারে, সবকিছু। পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মৃদুল জঙ্গলের ভেতর ঢোকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের অগন্তুকের সাথে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর, চারপাশে চোখ বলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝে কেউ আক্রমণ করে বসলো। সেদিন যতটুকু এসেছিল সে ঠাউর করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছপালা ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে, অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্যজাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দ উৎস লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রসাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু অজ্ঞতা কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে। সে যেন ছিল অন্য এক পদ্মজা, সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে। লোকটা উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। দুলকি চালে এদিকেই এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গোঙানির শব্দ করে। হাত পা থাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পরই দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো। এক আঘাতেই কুপাত। পদ্মজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপাতা বিপদ আর উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে। তাই আর টর্চ চালালো না। সে মৃতদেহটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসে শাঁসা শব্দ, ঝিঝি পোকার ডাক, আর অশরীরের মতো দাঁড়িয়ে থাকা গাছপালা, আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এমন খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়, জঙ্গলি লতাপাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে যোগ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতো ভেদ করে কাটা ফুটে যায়। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্ত যাবা ঠোঁট দুটি জলে ভিজে যায়।
মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই, চলো চইলা যাই। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে সবকে তোয়াক্কা করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণা চোখ মুখ ফুলে যা তা অবস্থা, অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করেছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন সাহা আসে। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানিক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে এভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করল। সে বলল ঢুকতে দিবে না। লিখন মৃদুলের কথা শুনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করল তারা বাড়ির পেছনের ভাঙা প্রাচীর বেরিয়ে বাড়ির ভেতর ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়ছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজের এত দূরত্বে রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথায় রাগ দপদপ করতে থাকে। আধার নামতেই দুজনে হাওলাদার বাড়ির পেছনে ভাঙা প্রাচীরের দিকে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পেছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে প্রাচীর দেওয়া। তাই পেছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকে জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ওষুধি পাতা নিতে, তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে যা পথ রোধ করে। এজন্য সে রামদা নিয়ে এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানবশত কাঁটার লতা পাতা কাটতে গিয়ে নিজের হাতে আহত করে বসে, ফলে ক্ষত সৃষ্টি হয়। গল গল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলে, ভাই, রক্ত তো বন্ধই হইতেছে না, কি করা যায় বলো তো? আসো চইলা যাই, বাজারে যাইব, নয়তো ডক্টরের বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হইও না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখলো। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কষলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চলে চাইলেই পারতাম। পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই? অবাক করো আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো। হাতে হাতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই। সমাজ ভালো চোখে দেখে না। সমাজরে আমি জুতা মারি। তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পেছনে এসে দাঁড়ালো। গা হিম করা ঠান্ডা বইছে। তারপরে নে শীতবস্ত্র নেই, ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এসব কথা বাদ দাও এখন। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পেছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলে 2 তলায় তাকালো, পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করল, পিছনে কি করার আছে? পদ্মজার ঘরের জানালার পাশে রেন্ট্রি গাছটা দেখছো? গাছে উঠে উকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে।
উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্য? তাইলে গাছে উঠুম আমরা? একবার সামন দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না, আবার অপমান হতে ইচ্ছে করতেছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছ আমি যাব। লিখন হাসল। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে দু হাতে কপালে দুপাশ চেপে ধরে পদ্মচার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মচা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে। এ কথা ঠিক, পদ্মচার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মচার সুখ দেখে সে শান্তি পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়। আশা থাকে মনে, আছে, বেঁচে আছে পদ্ম ফুল। চাইলেই দূর থেকে দেখা যাবে, চাইলে কথা বলাও যাবে, কিন্তু যদি নাইবা থাকে তবে? মৃদুল এসে জানালো, শালার ব্যাটা দুলা ভাই নাই, কেউই নাই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামন দিয়েই যাই। আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে। লিখন হাসল, স্নান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্দরমহলে প্রবেশ করলেন নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এইখানে কেড়ে আইছো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুফি আম্মা, পদ্মচা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালো। মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন, কই আইছিলি বাপ? তোর ফুপাই বক্সে বইলা চলে যাবি কেন? আমি তোর ফুফি আম্মা আছি না? তুই এইখানে থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাত সৃষ্টি করে বলল, ধর বাদ দেবে সব কথা। তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধারের কাছে মানুষদের থাকতে নেই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বলল, এমন কথা কয় না বাপ, আদের পরে কইরো, এখন ক পদ্মচা ভাবি কই? ঘরেই আছে। ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর বলেন, হ ভালা। আচ্ছা ফুপি আম্মা, আমরা উপরে যাইতেছি। আমিনা লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বলেন, এই ছাড়াও যাইব? লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মচার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধ হয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাইয়া, তুমি আইও। আরে মৃদুল যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখলো। আমিনা ভাবছেন, পদ্মচা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময়ে যদি পদ্মচা নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এ খবর কোনোভাবে খলিল হালাদের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানে না পদ্মচা সত্যি যে ঘরে নেই। তিনি মিথ্যে ভেবে বলেন, পদ্মচা তো ঘরে নাই। লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি একলা গেছে? আমিনা আর একটা মিথ্যে বলেন, না একলা যায় নাই, আমিনের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, অমিত ভাই বাড়িতেই ছিল, আমি যে দেখি নাই। ভাবছি জরুরি কোনো কামে ঢাকাতে গেছে। আচ্ছা ফুপি আম্মা, অন্তর্মহল নজরবন্দিতে ছিল কেন? আমারে ঢুকতে দিত না। আমিনা তৃতীয়বারের মতো মিথ্যে বললেন, আমির তো ঢাকাতেই গেছিল, কাল রাইতে আইছিল। আমির নাই, এজন্য পদ্মচার। লিখন কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি,
সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি আছি তো গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মচাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল। তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলল, ধুর, দেখা হইল না। আসি চাচি, বলল লিখন। মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মচা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার। পদ্মচা একটা রহস্যময়ী মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মচা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। সে লিখনের কথায় জবাবে বলল, তবুও আগামীকাল পদ্মচা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়? মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতের রক্তপাত বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যায়। মৃদুল বলল, ভাই, সাইকেল নিয়ে আসি, এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখনও সায় দিল। মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পেছনে বসল। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধমকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতে স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করল তার বুকের শুকনো ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিনাম সুদর্শন ধনী লিখন শাহ, যে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত খুশি মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহের অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূচ নিয়ে হাসে, যে সূচের তীব্রতা তাকে এক মুহূর্তও শান্তি দেয় না। পদ্মচা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছুই তো নজরে আসছে না। পদ্মচা জঙ্গলি লতা পাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। শিরশিরে চলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে। পাজুরা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। থেকে থেকে কাছে কোথাও শিয়াল ডাকছে। পদ্মচার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মচার গা শিউরে উঠল। সে ঢোক গিলল, তারপর আয়তুল কুরসি পড়ে বুকে ফু দিল। আয়তুল কুরসি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করল তার পায়ের নিচে মাটির বদলে অন্য কিছু আছে। চকিতে পদ্মচার মস্তিষ্ক 4 গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচে লতা পাতা সরাতে গিয়ে দেখল এই লতা পাতাগুলোর শেকড় নেই। পদ্মচা দ্রুত গতিতে সব লতা পাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মচার মুখে একটি গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করল। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মচা টর্চ চালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। একপাশে ছিদ্র রয়েছে, মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। চকিতে পদ্মচার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটি বের করল। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করে। পদ্মচা বিস্ময়ে বাঘারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করল। যতটা ভারী ভেবেছিল ততটাও নয়। পদ্মচা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মচা আবিষ্কার করল এটি একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মচা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় পাচ্ছে। এমন অচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে
সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডা এদিকে, মনে হচ্ছে সব স্বপ্ন। কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু এরকম দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহে বিভোর হয়ে উঠল। এই দরজাটি খুলতে আলমগীরের দেয়া চাবিটাই কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন? এসব ভাবার সময় এখন নয়, বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি চলছে। এই বাতিগুলো তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরও 2টি দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধর রক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্তে দাঁড়ালো না। তৃতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হা হয়ে যায়। তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কতটা কষ্ট, যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজা 2 হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরল। তারপর সে কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আসছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আর একটা ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো। আর ঠিক তখনই পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে, বিবস্ত্র অবস্থায়। 5-6টি মেয়ে হাত জোর করে কাঁদছে কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত। তার সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে আছে নাভির অনেক নিচ অবধি। তার হাতে বেল্ট, সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত ও তুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটাকে চিনতে পেরে পদ্মজার বুক পাঁচর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলো চোখে পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি নিমেষেই কে যেন চুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জলজল করে ওঠে। কপালের শিরা ভেসে ওঠে। হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূরে চলে এসেছে। পদ্মজা বিস্ময় ভরা ছল ছল চোখ দুটি সেই মানুষটির দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, ছি। তো কি মনে হয় সে শ্যামবর্ণের পুরুষটি কে হতে পারে? যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কি মনে হয় কি হতে পারে কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।